নমস্কার। মঙ্গল যে নক্ষত্র শিফটিং করেছে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে, তার উপর একটি অনুষ্ঠান আমি করব বলেছিলাম। মূলত মঙ্গলের এই যে গোচর বর্তমানে সংগঠিত হচ্ছে এবং সেটা 13ই মার্চ 2023 পর্যন্ত বর্তমান থাকবে বৃষ রাশিতে এবং সামান্য অংশ মিথুন রাশিতে। এই অংশ নিয়ে যে অনুষ্ঠান করব তার অনেকগুলো পার্ট আমি বলেছিলাম, অন্তত 3টে পার্টে আলোচনা করব, ক্ষেত্র বিশেষে 4টে পার্টে। তো তার দ্বিতীয় অংশের যে আলোচনা সেটা হচ্ছে আজকে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা দয়া করে মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে মঙ্গল রোহিণী নক্ষত্রে শিফটিং করেছে। রোহিণী নক্ষত্রে শিফটিং মঙ্গলের দুটো ভাগে হবে, একটা হচ্ছে মার্গী গতিতে, একটা বকরি গতিতে। বকরি থেকে পুনরায় যখন মার্গী হবে সেই সময়েও একটা থাকবে। তো এই পুরো প্রসেসটা আমি কতগুলো ভাগে ভাগ করে রয়েছে। যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা পুরনো অনুষ্ঠানটার সাথে কোঅর্ডিনেট করে নিয়ে দেখবেন, অর্থাৎ মঙ্গলের সার্বিকভাবে বৃষ রাশিতে অবস্থান করলে কি ফল দেয়। তারপরে কৃত্তিকা নক্ষত্রের অংশ আমি অলরেডি বলে দিয়েছি। এরপরে রোহিণী নক্ষত্রের অংশে বলবো। মৃগশিরা নক্ষত্রের খুব সামান্য অংশ থাকবে, মাত্র দুখানা চরণে সে থাকবে, দুটো চরণও পুরো যেতে পারবে না। যদি আমি টেন্টেটিভলি বলি তাহলে সেটা 1.5খানা চরণে অবস্থান করবে, কারণ মিথুন রাশিতে 1 ডিগ্রি মাত্র প্রবেশ করবে মঙ্গল। তো সেই হিসেবে আমাদের আলোচনাটা মুখ্যত আজকে রোহিণী নক্ষত্রের ওপর বেস করেই থাকবে। আমি রোহিণী নক্ষত্রের ওপরে প্রথমে বলে নেব, তারপরে মঙ্গলের তার সার্বিক ফল কী দেয় সেটা নিয়ে বলবো। আমি প্রথমে ডেটটা একটু আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 27শে অগস্ট থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। তারপরেও মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং মৃগশিরা নক্ষত্রে যাবে। তার পরবর্তী বেশ কিছুদিন অবস্থান করবে, মিথুন রাশিতে প্রবেশ করবে, বকরি হবে 30শে অক্টোবর। তারপরে বকরি হয়ে মার্গী হবে, বকরি থেকে পেছন দিকে আসতে থাকবে এবং এসে সে পুনরায় 16 তারিখ নভেম্বর মাসের সে আবার বৃষ রাশিতে প্রবেশ করবে। পেছন দিকে এসে সে 4 ডিসেম্বর পুনরায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, কিন্তু সেটা বকরি গতিতে প্রবেশ করে সে যতটা দূরত্ব পর্যন্ত নামবে, টেন্টেটিভলি 16 ডিগ্রি পর্যন্ত নেমে তারপরে মার্গী হবে। সেটা হচ্ছে 12 এবং 13ই জানুয়ারির রাতে, অর্থাৎ 12 তারিখ পার করে যখন 13 তারিখ হবে, 12টা বেজে 4 মিনিটে রাত্রিবেলা মঙ্গল মার্গী হয়ে যাবে। মার্গী হওয়ার পরে আস্তে আস্তে সে গতি নেবে এবং এই অবস্থায় 25শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল কিন্তু রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। তো 25শে ফেব্রুয়ারি মানে পুরো 2 মাস, আর এদিকে 1 মাস, 3 মাস 4 মাস। আমি যেটা টেন্টেটিভলি বলেছি যে 4 মাস। এখন যে আলোচনাটা করব সেটা মুখ্যতই মার্গী গতিতে থাকছে। এরপরে বকরি হবে, কিছুটা পার্ট বকরিতে চলবে, তারপরে আবার মার্গী হবে, অর্থাৎ একই দূরত্ব সে 3 বার অতিক্রম করবে। সব গ্রহই তাই করে, মঙ্গলও তাই করবে। আমাদের আলোচনাটা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এর ফলাফলটা আমি পরে বলছি। আগে আমি রোহিণী নক্ষত্র নিয়ে আপনাদের বলে দিই। কালপুরুষের চতুর্থ নক্ষত্র, 27টা নক্ষত্রের মধ্যে চতুর্থ নক্ষত্র রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের বিস্তার পুরোটাই বৃষ রাশিতে আছে, অর্থাৎ শুক্রের ঘরে তার বিস্তার। যদি কালপুরুষের নর্মালভাবে বিবেচনা করেন তাহলে হচ্ছে 40 ডিগ্রি থেকে 53 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, কিন্তু যদি শুধু বৃষ রাশি ধরে করেন তাহলে সেটা হচ্ছে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এর বিস্তার থাকে। যে 4টে নবাংশ এর সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে মেষ থেকে কর্কট পর্যন্ত, এবং এর মধ্যে অদ্ভুত রকম সামান্য, অর্থাৎ লেস দ্যান 5%, যদি পণ্ডিতদের মত বলি তাহলে লেস দ্যান 5% সাত্ত্বিক গুণ থাকে, মুখ্যত রাজসিক গুণ থাকে এবং সামান্য অংশ মধ্যবর্তী পার্টে তামস গুণ থাকে। অর্থাৎ এই নক্ষত্রের মধ্যে যদি রাজসিক গুণ বলেন, অর্থাৎ যেটাকে আমরা মেটেরিয়াল লাইফ চালানোর জন্য যে মেন গুণ, সেই গুণের কিন্তু সন্নিবিষ্ট আছে প্রায় 65 ভাগ। 30 ভাগের মতন তামসিক গুণ আছে এবং 5 ভাগের থেকেও কম অংশ আছে সাত্ত্বিক গুণ। বহু পণ্ডিতদের মধ্যে এই নিয়ে বিতর্ক আছে
যে রোহিণী নক্ষত্রের মধ্যে সাত্ত্বিক গুণ নেই, কিন্তু এই নিয়ে আবার এক শ্রেণীর পণ্ডিত আছেন যারা বলেছেন না, সাত্ত্বিক গুণ থাকতেই হবে, সেই গুণটা হয়তো ডরমেন্ট অবস্থায় থাকে অথবা অন্যান্য গুণগুলো এত বেশি মাত্রায় প্রকাশিত থাকে যে সেই গুণটা আপাত দৃষ্টিতে বোঝা যায় না, কিন্তু 3 গুণের সন্নিবিষ্ট হতেই হবে, সেটা খুব সামান্য হলেও এর মধ্যে আছে। কেন এই কথা বলছি তার পেছনে পরে কারণ আছে, সেটা আপনাদের বলে দেব। এই নক্ষত্র নিয়ে একটা আমাদের যে মুনি ঋষিরা যে কথন যে লিখে গেছেন সেটা হচ্ছে দক্ষ প্রজাপতির যে কন্যা ছিলেন, কোনো কোনো গ্রন্থে পুরাণে কোথাও 50 বলা আছে, কোথাও 56, কোথাও 60ও বলা আছে। এটা নিয়ে সামান্য বিতর্ক আছে। আমি বারবার বলেছি যে পুরাণগুলো হচ্ছে প্রত্যেকটা সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের পুরাণ আছে। তো এই পুরাণগুলো বিভিন্ন এজে রিরিটেন হয়েছে। আমাদের যত শাস্ত্র আছে না, সেই শাস্ত্রের প্রায় 90% লুপ্ত হয়ে গেছে। তার কারণ প্রপারলি সেগুলোর প্রিজার্ভেশন হয়নি। সেই প্রিজার্ভেশনের জন্য, সেটার জন্য আমরাই দায়ী। প্রিজার্ভেশনটা আমরা করতে পারিনি, তার ফলে প্রচুর টিকা টিপ্পনী বিভিন্ন সময় বিভিন্ন কাল অনুসারে পণ্ডিতের মত বা তার সেই সময় যেই মতের প্রাধান্য ছিল সেই অনুসারে বিভিন্ন টিকা টিপ্পনী সন্নিবিষ্ট হয়েছে। অ্যাকচুয়াল গ্রন্থটা থেকে অনেকটা বেশি সরে এসছে যদি বলা যায়। যেরকম যদি একেবারে সঠিক বেদকে যদি ধরে, তাহলে যে আমাদের ঋগ্বেদ, সেই ঋগ্বেদের কিন্তু 96%, আমার গুরুদেব বলেন 96% লুপ্ত হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন যে কলিযুগে অবক্ষয়টা শুধুমাত্র একদিক থেকে আসেনি, এটা হচ্ছে যুগগত অবক্ষয় যেটা আমরা বলি। আপনারা কোনো নির্দিষ্ট ব্যক্তি ABCD বলে চিহ্নিত করতে পারেন, কিন্তু সেটা নয়, এটা একটা কালগত অবক্ষয় আছে, এটা ভগবানের নির্দেশেই ঘটে। সুতরাং আলাদাভাবে কাউকে দোষারোপ করে এক্ষেত্রে কোনো খুব একটা লাভ হবে না। তো যাই হোক, আমি আলোচনায় চলে যাই। তো এই রোহিণী নক্ষত্রের মধ্যে, রোহিণী নক্ষত্রের বিস্তার নিয়ে বললাম, 3টে গুণ যেভাবে আছে তার নিয়ে বললাম। এই নক্ষত্রের কনস্টিলিয়েশন নিয়েও বিতর্ক আছে। পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারতের যে বেল্ট আছে বা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে সনাতন অ্যাস্ট্রোলজির চর্চা হয়, তো সেখানে কিন্তু আমাদের একে বলা হয়েছে যে 5 স্টার কনস্টিলিয়েশন, একটা 5টা তারা মিলে সন্নিবিষ্ট হয়েছে এবং একটা রথের মতন আকৃতি সৃষ্টি করেছে, চ্যারিয়েট শেপড কনস্টিলিয়েশন। আবার সাদার্ন ইন্ডিয়া বা আমাদের মোটামুটি আমাদের যে উৎকল উপকূল অংশ আছে, অর্থাৎ ওড়িশা বেল্ট থেকে যদি আপনি সাদার্ন পার্ট এবং একদম সাউথ ওয়েস্টার্ন পার্ট, কর্ণাটক, এসব জায়গায় যদি একদম সনাতন অ্যাস্ট্রোলজারদের কাছে যান, যারা অত্যন্ত জ্ঞানী এবং শাস্ত্রসম্মত, তাদের মধ্যে কিছু মত আছে যারা এখানে বলেন যে 42টা তারার কনস্টিলিয়েশন আছে এবং সেই কনস্টিলিয়েশনটা একটা বটবৃক্ষের মতন। তো এই নিয়ে একটু মতভেদ আছে, আমি মতভেদের মধ্যে যাচ্ছি না, কারণ তাতে বিতর্ক বাড়বে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, যে অংশের পণ্ডিতরাই যে মতই প্রতিষ্ঠা করেছে তার পেছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে। তবে কারণ যেটাই থাক না কেন, তার যে গুণাবলীগুলো যেখানে বলা হয়েছে, গুণের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স বলা হয়নি। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর, আগের যে অংশটা থেকে একটু বিচ্যুত হয়ে গেছিলাম, সেটা হচ্ছে দক্ষ প্রজাপতির চন্দ্রমা যখন দেখেন রোহিণীকে, তো রোহিণীকে তিনি বিবাহ করতে ইচ্ছুক হন। তার রূপ, তার গুণে মুগ্ধ হয়ে চন্দ্র তাকে বিবাহ করতে ইচ্ছুক হন। তো তিনি যখন প্রজাপতি দক্ষের কাছে আসেন, ব্রহ্মদেবের মানুষপুত্র, যে 10 জন দক্ষ ছিলেন, তার মধ্যে দক্ষ প্রজাপতি একজন, আমাদের দক্ষ। তো তিনি তখন বলেন যে আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। তখন বলছে, ঠিক আছে, আপনি সুপাত্র, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি যদি আমার কন্যাকে বিবাহ করেন তাহলে আরও 26 জন কন্যাকেও বিবাহ করতে হবে। প্রত্যেকটি কন্যাকে আমাদের
27টি নক্ষত্র অর্থাৎ 26+1 27 জন নক্ষত্রকে দিয়ে চিহ্নিত করা হয়েছে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত। তো চন্দ্র তাতে রাজি হন, কিন্তু চন্দ্রের মেন ইনক্লিনেশন থাকে হচ্ছে রোহিণীর প্রতি। সেই নিয়ে অন্যান্য পত্নীদের মধ্যে বিভিন্ন রকম একটা মনকষ্টের উদ্রেক হয় যে চন্দ্র তাদের খুব একটা কেয়ার করে না, তাদের প্রতি তার অ্যাফেকশন বেশি নেই। তারা পিতার কাছে অভিযোগ করে, পিতা তখন চন্দ্রকে শ্রাপ দেয়, যার ফলে চন্দ্রের কলাবল হ্রাস এবং বৃদ্ধি ঘটে। অ্যাকচুয়ালি মাঝে মাঝে তিনি টোটালি অ্যাবসেন্ট হয়ে যান অমাবস্যার দিন। অ্যাবসেন্ট মানে ভার্চুয়ালি অ্যাবসেন্ট হন, তার আলোটা দেখা যায় না, পৃথিবীর ছায়া তার উপরে গিয়ে পড়ে। তো মহাদেব এক্ষেত্রে তাকে কিছুটা কৃপা মুক্তি করেন আর কি, বলতে পারেন কৃপা দেন আর কি এখান থেকে। সেটা হচ্ছে পুরোপুরি অভিশাপটি থেকে তাকে করাটা সম্ভব নয়, কিন্তু বলেছেন তার কলাবল বৃদ্ধি এবং হ্রাস হবে। সেই জন্য চন্দ্র কোনো দুদিন বা কোনো দুটো মুহূর্তে চন্দ্র এক কলাবলে থাকে না, তার কলাবল যথাক্রমে বৃদ্ধি এবং হ্রাস ঘটে। এইরকম বিভিন্ন রকম আছে। রোহিণী নক্ষত্র এবং রোহিতকে নিয়েও বিভিন্ন রকম আলোচনা আছে, যা দিয়ে আমাদের সৃষ্টি বা সম্পূর্ণ ধরুন এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের সৃষ্টি নিয়ে বলা আছে। এরকম বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম টিকা টিপ্পনী পণ্ডিতদের দ্বারা দেওয়া আছে। তো সেগুলো আপনারা যারা উৎসাহী আছেন তারা পড়ে নেবেন, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এর যে অ্যাকচুয়ালি সাইনোনিমস আছে সেটা হচ্ছে বিধি আছে, বেরিঞ্চি আছে, শঙ্করা আছে। তো এর তিনটে আর কি সিনোনিমস আছে, আরও আছে। তো বটবৃক্ষের যে প্রকৃতি বা চ্যারিয়াটের যে প্রকৃতি, চ্যারিয়াট মানে রথ, রথ আমাদের বাহক, আমাদের এক জায়গা থেকে এক জায়গায় পরিবহনে সাহায্য করে। এই পরিবহনটা কি? এই নক্ষত্রের প্রকৃতি হচ্ছে মোক্ষের দিকে নিয়ে যাওয়া, মোক্ষ বা স্যালভেশনের দিকে নিয়ে যাওয়া। এই স্যালভেশনের ক্ষেত্রে এই নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভগবান নিজে যখন দ্বাপরের শেষে আসেন, তিনি এই নক্ষত্রেই জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য বলছিলাম এই নক্ষত্রের যতই কেউ বলুক যে এই নক্ষত্রের মধ্যে সাত্ত্বিক গুণ নেই, এটা সম্ভব নয়। ভগবান যার সাথে যুক্ত থাকে, ভগবান 3 গুণের বাইরে থাকেন, কোনো গুণ তাকে প্রভাবিত করতে পারে না, কোনো কর্মের ফল বা কর্ম কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না। কিন্তু তিনি সমস্ত কারণের কারণ, গোবিন্দ হচ্ছে সমস্ত কারণের কারণ, পরম পুরুষ গোবিন্দ। তার কারণ বা তার কিছু ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো কিছু সম্ভব নয় তার নির্দেশ বা তার গেস্টার ছাড়া। সুতরাং তিনি যখন দ্বাপরের এই ইউনিভার্সের মধ্যে দ্বাপরের একদম শেষের দিকে তিনি যখন জন্মগ্রহণ করছেন এই নক্ষত্রে, সুতরাং ধরে নেওয়া যেতে পারে এই নক্ষত্রের যে গুণ থাক না কেন, যত অপগুণ থাক না কেন, সমস্ত গুণই অপগুণই তার দ্বারা একেবারে পলিশড হয়ে যাচ্ছে। আর ঈশ্বরের সৃষ্টি সমস্ত জিনিসের মধ্যেই গুণাবলী কিছু থাকবে। এবার সেটা যেভাবে প্রতিভাত হয় ব্যক্তি বিশেষের কর্মফল। একটা জিনিস মনে রাখবেন, ভগবানের জন্ম কর্ম সব কিছু দিব্য আছে, বলা আছে। তিনি নিজেই বলেছেন আমার জন্ম কর্ম সমস্ত কিছু দিব্য। আমি যখন এই মায়াবাদ ইলিউশন ওয়ার্ল্ডে আসি, তখন আমাকে দেখে তোমার মনে হবে যে আমি একটা মানুষের মতনই। আমরা অনেক সময় বলি না যে দেখো বাবাকে দেখতে একদম ছেলের মতন। হ্যাঁ, আমার গুরুদেব খুব বলেন এই কথাটা, বাবাকে দেখতে ছেলের মতন হয় না, ছেলেকে দেখতে বাবার মতন হয়। আমরা সবাই ভগবানের মতন দেখতে, ভগবান আমাদের মতন দেখতে না। এটা প্রথম মাথায় রাখবেন। কথা বলার সময় বহু মানুষ আগেরটা পরে, পরেরটা আগে করে ফেলে, এটা নয়। ভগবান যখন মায়াবাদের মধ্যে আসেন, তিনি যখন ইলিউশন ওয়ার্ল্ডে আসেন, তিনি যোগমায়ার থ্রু দিয়ে আসেন। যোগমায়া তার আইস থেকে সৃষ্টি হয়েছে। তো তিনি যখন এসছেন এখানে, তাকেও দেখে আমাদের মতনই মনে হবে, কিন্তু তিনি আমাদের নয়। তার জন্মকর্ম সব কিছু দিব্য। তিনি একসাথে দুটো বিরুদ্ধ গুণের সন্নিবেশ তার মধ্যে ঘটতে পারে। দুটো কেন, অনন্ত বিরুদ্ধ গুণ তার মধ্যে থাকতে পারে।
যেগুলো কোনো মানুষের মধ্যে একটাও থাকা সম্ভব নয়। দুটো বিরুদ্ধ গুণ মানুষের মধ্যে থাকলে সে পাগল হয়ে যাবে, তো সেটা সম্ভব না, বিকৃতির সৃষ্টি করবে। তো এই নক্ষত্রকে সেই জন্য সমস্ত গুণের সন্নিবেশ বলা যেতে পারে। এবং আপনারা খুব মন দিয়ে দেখবেন যে রোহিণী নক্ষত্র চন্দ্র যখন এই ঘরে আসে, কোনো কোনো বইতে দেওয়া আছে 3 ডিগ্রি, কোথাও 5 ডিগ্রি, বিভিন্ন আছে। ইভেন আমি কোথাও দেখেছি 8 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, এই ঘরে চন্দ্রকে তুঙ্গ বলা হয়েছে। আবার আমি বলেছি যে অক্ষয় তৃতীয়ার দিন রবি এবং চন্দ্র দুজনেই তুঙ্গ থাকে। রবি তার নিজের ঘরে থাকে, চন্দ্র তার নিজের ঘরে থাকে। এবং আমি বহু ক্ষেত্রে, খুব রেয়ার, আমি প্রায় 40 বছরের অক্ষয় তৃতীয়া দেখেছি কোন কোন সময়, তার মধ্যে 2-3টে অক্ষয় তৃতীয়াই আমি দেখেছি যার মধ্যে চন্দ্র 5 ডিগ্রির মধ্যে পড়ছে। তার মানে বলাই যেতে পারে চন্দ্র এখানে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে মোটামুটি প্রায় 20 ডিগ্রি পর্যন্ত সে তার বলবত্তা, পূর্ণ বলবত্তা এখানে প্রয়োগ করতে পারে। চন্দ্র বলি মানে কি, চন্দ্র কিসের কারক? চন্দ্র আমাদের মনের কারক, ষষ্ঠ ইন্দ্রিয়। তো মন বুদ্ধি অহংকার 3টে হচ্ছে আমাদের বহিরাগত প্রকৃতি, আমাদের অ্যাকচুয়াল প্রকৃতি নয়, যেটা আমাদের অ্যাকচুয়াল প্রকৃতিকে ঢেকে রাখে। তো চন্দ্র হচ্ছে সমস্ত মেটেরিয়াল, চন্দ্র এবং শুক্র হচ্ছে সমস্ত মেটেরিয়াল আসক্তির কারক। মাকে দেখবেন, সে তার সন্তানকে বুকে আগলে রাখে। সমস্ত আসক্তির কারক হচ্ছে চন্দ্র এবং শুক্র। শুক্র এবং চন্দ্রের যখন মিলন ঘটে তখন সমস্ত রকম কারকতা, অর্থাৎ আপনার মধ্যে ফেমিনাইন ক্যারেক্টার প্রচুর পরিমাণে বাড়বে। আপনি বিপরীত লিঙ্গের মানুষের কাছে মানুষকে অ্যালিউর করতে পারবেন, মানুষকে আপনার নিকটে আনতে পারবেন। এই ধরনের প্রকৃতি তৈরি হবে যার দ্বারা সৃষ্টি তার নির্মাণ কাজ করতে পারবে। সুতরাং এই নক্ষত্রের মধ্যে জন্মগতভাবে ক্রিয়েটিভিটি আছে, থাকতেই হবে। কারণ আমি বারবার বলেছিলাম আপনাদের, যারা নিয়মিত শোনেন, চন্দ্রের মধ্যে প্রাইমারি ক্রিয়েটিভিটি আছে, শুক্রের মধ্যে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি আছে। ডাইরেক্টর বুঝিয়ে দিলেন কিভাবে অভিনয় করতে হবে এবং অভিনেতা অভিনেত্রী সেটা তার গ্ল্যামার দ্বারা, তার স্কিল দ্বারা সেটাকে অভিনয় করছেন। কিন্তু অ্যাকচুয়াল কারকতা কার মধ্যে আছে? সেটা হচ্ছে ডাইরেক্টর। তিনি যেভাবে বলবেন সেভাবেই করতে হবে কাজটা। ডাইরেক্টর ইজ দ্য প্রাইমারি ক্রিয়েটর। এটা চন্দ্রের মধ্যে আছে, রবির মধ্যে আছে। আর শুক্রের মধ্যে যেটা থাকে সেটা সেকেন্ডারি, কোনো কিছু দেখে ইমিটেট করা। তার মানে এটা নয় যে কোনো ডাইরেক্টর অভিনেতা হতে পারেন না, বা ভাইসি ভার্সা, উল্টোটাও প্রচুর হয়েছে, আমরা জানি তাদের নাম। কিন্তু বেসিক জায়গাটা তৈরি হয় চন্দ্র বা রবি থেকে, কারণ চন্দ্র থেকে সৃষ্টিকে নির্দেশ করে। চন্দ্র শুক্র সৃষ্টির কারক, তার সাথে মঙ্গল, আমি যখন আলোচনায় ঢুকবো এর পরে তখন দেখবেন, এবং বৃহস্পতি, 4টে প্ল্যানেট সৃষ্টির সাথে যুক্ত। এবং এই সৃষ্টিকে প্রজ্বলিত করে কে? সোলটা আসে কার থ্রু দিয়ে? ভগবান তার পরমাত্মা, তার আত্মার যে পরমাত্মার যে অংশ আমাদের শরীরে প্রবেশ করে সেটা থ্রু রবি প্রবেশ করে। তো এই 5 জন মিলে পুরো সৃষ্টিকে কন্ট্রোল করে, যার যার নিজস্ব সেক্টরে কাজ আছে। তো এই প্রকৃতির মানুষেরা কে হয়? এরা নর্মালি মাঝারি থেকে একটু উচ্চ হাইটের হয়, যদি অন্যান্য প্ল্যানেটের মধ্যে সামান্য বলবত্তা থাকে। ফেয়ার হয়, খুব ফেয়ার না হলেও একটা মাঝারি থেকে একটু বেশি ফেয়ার হয়। এদের আইজ খুব সুন্দর থাকে, অর্থাৎ আইজ এদের খুব অ্যাট্রাকটিভ হয়। নাম্বার 4 হচ্ছে এদের আচরণের মধ্যেও একটা কৈশোর যৌবন অবস্থা, অর্থাৎ যে কোনো জিনিসের মধ্যে একটা প্রভাব বিস্তারকারী, তার সাথে বলতে পারেন ইংরেজিতে যে একটা ম্যাগনেটিক পার্সোনালিটি এদের মধ্যে নর্মালি গ্রো করে। তার সাথে এরা খুব বলতে পারেন যে মানুষকে খুব সহজে বিশ্বাস করে, তার দ্বারা অনেকবার প্রতারিতও হয়। এদের মধ্যে এরা খুব ইজি বিলিভেবল হয় অন্য মানুষকে খুব, এবং খুব ক্রেডিউলাসও হয়, কান পাতলাও হয়। এরা ভিতরে খুব সরল হয়, পরিষ্কার ভাষায় জটিল প্রকৃতির হয় না। এরা খুব সরল, সিধা, একদম নর্মাল, ডাউন টু আর্থ থাকে এরা। এবার আপনি ভাববেন শুক্রের গুণ আছে, তো ডাউন টু, শুক্রের গুণ আছে বলেই এবং চন্দ্রের গুণ আছে বলেই এরা ডাউন টু আর্থ থাকলেও এদের মধ্যে শ্যাবিনেস কখনো থাকবে না। এরা সব সময় এদের মধ্যে একটা আকর্ষণীয় ক্যারেক্টার এরা থাকবে, কিন্তু এরা প্রকৃতির মধ্যে থাকে সব সময়। ভগবানকে দেখবেন, ভগবান সবসময় প্রকৃতির মধ্যে বিরাজ করছে। যখন আমি যখন ভগবানকে তার নাম ধরে ডাকছি, দ্য সুপ্রিম পার্সোনালিটিকে আমি যখন বলছি,
যে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ যখন আমি বলছি, তিনি কোথায় থাকতেন? তিনি গোপালক, গোপাল তাকে বলা হয় না? তো তার যখন অষ্টোত্তর শতনাম 108খানা নাম পড়বেন বা 1000 নাম দেখবেন, যেখানে দেখবেন প্রচুর নাম আছে, হ্যাঁ, সেই নামগুলোর মধ্যে দেখবেন তার প্রকৃতির সাথে আবার নটবড় বলা আছে তার সম্পর্কে। তো যাই হোক, রণছোড়ও বলা আছে, রণভূমি থেকে রিট্রিট করে যেত। রিট্রিট এই নতুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বা প্রথম বিশ্বযুদ্ধে তৈরি হয়নি এই ওয়ার্ডটা ভগবানই চলে গেছে। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। ক্ষেত্র বিশেষে মানুষকে চুপ করে থাকতে হয় বা পেছন দিকে পেছাতে হয়। পেছন দিকে পেছানো মানে সে কিন্তু ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া নয়, সেটাও একটা স্ট্র্যাটেজি। যেহেতু চন্দ্রের মানে কলা বলের সবসময় হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে, এই জাতীয় মানুষের মধ্যে আমি দেখেছি এদের অসম্ভব মুড সুইঙ্গিং হয়। অর্থাৎ এই মুহূর্তে ভালো আছে, 2 ঘন্টা বাদে আমি দেখেছি তাদের মুড 180 ডিগ্রি আলাদা হয়ে গেছে, বা 2-3 দিনের মধ্যে এদের মুড খুব সুইং করে এবং খুব দ্রুত ডিপ্রেশনে চলে যায়, আবার ডিপ্রেশন থেকে দ্রুত রিভাইভও করে আসতে পারে। অর্থাৎ চন্দ্রের বেসিক গুণ এদের মধ্যে থাকে। আচ্ছা, রোহিণী নক্ষত্রের যেহেতু প্রথমেই বললাম যে এরা সৃষ্টির রচনা তৈরি করে, ব্রহ্মদেব নিজে অভিষ্টদেব হিসাবে এর সাথে যুক্ত রয়েছে, তো ক্রিয়েশন, ভগবান যার মাধ্যমে ক্রিয়েশন করে তার সাথে এর যুক্ত রয়েছে। দীর্ঘায়ুকে কামনা করে, খুব যদি অমিতচারী জীবনযাপন না করে তাহলে কিন্তু এরা দীর্ঘায়ু হয়। এদের মধ্যে যে জাতীয় শব্দ অর্থাৎ 4টে নবাংশের জন্য যে উচ্চারণ, যে হিমস এর সাথে যুক্ত আছে, সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে ওম নয় কিন্তু ও, হ্যাঁ, উচ্চারণটা দেখবেন। তারপরে হচ্ছে ওয়া, ব নয়, আবার ভও নয়, মধ্যবর্তী একটা অংশ ওয়া। তারপরে হচ্ছে উই, তারপরে হচ্ছে হু। যারা নামকরণ করেন, আমি আপনাদের বলি না যে 21 দিনের মধ্যে, 6 দিন থেকে 21 দিনের মধ্যে কোষ্ঠী তৈরি করতে হয়, জন্মপত্রিকা তৈরি করতে হয়। এখন তো উঠে গেছে, ভারতবর্ষের কিছু প্রাচীন এবং সনাতন জায়গায় একমাত্র যেখানে সনাতনী বিশ্বাস আছে সেইখানেই এই জাতীয় পদ্ধতি এখনো আছে। আমাদের এখানে সবাই বিপদে পড়লে অ্যাস্ট্রোলজারের কাছে আসে, এছাড়া আসে না। আমি কোনোদিন কোনো মানুষকে দেখিনি নর্মাল এসছে। তো প্রবলেমটা এখানেই হয়। কিন্তু যারা অভিষ্ট জ্ঞানী মানুষ, যাদের মধ্যে সেই কালচারটা আছে, তবে হ্যাঁ, এটা কিন্তু মধ্য ভারত, পশ্চিম ভারত, ইভেন দক্ষিণ ভারত আছে, তারা কিন্তু জন্মপত্রিকা তৈরি করে নেয় 6 থেকে 21 দিনের মধ্যে। তার কারণ নামকরণ মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এই নামকরণ নিয়ে অনেকবার বিভিন্ন রকম রসিকতামূলক কথাও বলেছি। আজকালকার দিনে আমি দেখেছি বাবা মার নাম মিলিয়ে একটা অদ্ভুত উচ্চারণের নাম রেখে দিল। সেই নামের উচ্চারণ কি হতে পারে? সেই নাম বারবার উচ্চারণ করলে সেই উচ্চারণের দ্বারা যে শক্তি উৎপাদন হয়, সেই শক্তি উৎপাদন তার সন্তানের ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ, সেটা সম্পর্কে তার পিতামাতার কোনো চিন্তাই নেই, বা নাস্তিকতা এতখানি গ্রাস করে নিয়েছে যে তিনি ওটা ওসব ফালতু কথা এরকম বলে দেবে, বাজে জিনিস, সব বাজে লোকেরা চর্চা করে। কোনো কিছু বাজে লোকেরা চর্চা করে না। অজ্ঞানতা আর মারাত্মক শক্তি আছে কলিযুগে, বলপূর্বক করিয়ে নেবে সেটাকে, এরমভাবে হয় না। তো এই উচ্চারণ আগেকার দিনে দেখবেন যে মোটামুটি আজ থেকে 50-60 বছর আগে পিতামাতা তার সন্তানদের, তখন যেহেতু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখবেন একের বেশি সন্তান আছে, সন্তানদের বিভিন্ন দেবদেবীর নামে নামকরণ করাবার একটা প্রচলন ছিল, একটা কনভেনশন ছিল। তো যেরকম ধরুন কালী বা দুর্গা, হ্যাঁ, এই যে নাম, মায়ের ভগবতীর যে নাম, এই নাম কিন্তু পুরুষ মহিলা দুজনের নামেই রাখা হতো। লক্ষ্মী, এই নাম কিন্তু পুরুষ মহিলা দুজনের নামেই রাখা হতো। এখনো হয় কিছু কিছু পরিবারে। শহরের দিকে রাখলে হয়তো মানুষকে বলবে যে একেবারে ব্যাকডেটেড, কিন্তু তা নয়। এই নামকরণের মাধ্যমে বিভিন্ন দেবদেবীর নাম উচ্চারণ করা হতো বারবার, এই কারণে তারা রাখতেন।
কিন্তু অ্যাকচুয়ালি এটাও সঠিক পদ্ধতি নয়। শাস্ত্র যেটা বলছে আমি সেটা ডিকোড করছি। কাউকে ছোট বা বড় করার উদ্দেশ্য আমার নয়, আমার সে ক্ষমতাই নেই, সুতরাং আমি করবো কীভাবে? সেটা হচ্ছে যে প্রত্যেকটা নবাংশ, আপনি যে নক্ষত্রে জন্মেছেন বা যে নক্ষত্রের স্ট্রেংথ আছে, বড় প্ল্যানেট পাস করছে, সেই নক্ষত্রের আপনার মধ্যে সেই নক্ষত্রের গ্রহস্ফুট যত আছে আপনার ক্ষেত্রে আত্মকারক গ্রহ হিসাবে প্রকাশ করছে। এরকম বিভিন্ন রকম পদ্ধতিতে তার একটা নির্দিষ্ট 108খানা হিমস আছে, নির্দিষ্ট উচ্চারণ আছে, সেই উচ্চারণ অনুসারে নামকরণটা করা উচিত। তো এখন তো মানুষ জন্মানোর জন্য ডেট চায়। আমার কাছে দিনে অন্তত 3 থেকে 4খানা এমন SMS আসে, যাতে বিভিন্ন 3-4টে ডেট দিয়ে আমাকে বলেন যে আমার, নর্মালি বাবাই এ কথাটা বলেন, 2-1জন মাও বলেন, যে ভাবি মা আর কি, যিনি হতে চলেছেন, আমার বাচ্চা অমুক দিনে ডক্টর ডেট দিয়েছে, দাদা আপনি একটু দেখে বলুন কোন তারিখটা বেটার হবে। মানে আপনি বুঝুন এক্সপেকটেশনটা কোথায় গেছে মানুষের। আমি বলে দেব তবে বাচ্চা জন্মাবে? আমি কে? বাচ্চা যখন জন্মানো তখনই জন্মাবে। আমারও যখন সন্তান হয় আমাকেও ডাক্তার জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো এইসবের চর্চাও করেছেন শুনি, তা আপনার কি কোনো ডেট আছে? আমার কোনো ডেট নেই, কোনো ডেট নেই। আমার একটাই কন্ডিশন, পেশেন্ট মানে মা এবং বাচ্চা যেন সুস্থ থাকে আপনার ক্ষমতা অনুসারে। সেটা যদি রাত 2টোয় হয় তো 2টো, সেটা যদি বেলা 12টায় হয় তো 12টা, আমার কোনো মাথা ব্যথা নেই। ওর ভাগ্যকে নিয়ে জন্মাবে, ওর প্রারব্ধ কর্ম নিয়ে জন্মাচ্ছে, আমি কে সেটাকে চিন্তা করা? বহু মানুষ করে, এই অজ্ঞতার শিকার বর্তমান যুগের মানুষ, বিশেষ করে নর্মাল ডেলিভারি যখন থেকে অনেকটা হ্রাস পেয়েছে এখনকার যে সিস্টেমে, তবে থেকে এই জিনিসগুলো তৈরি হয়েছে অনেক বেশি। বিবাহ করার সময় জটক বিচার করবে না, বা অন্যান্য কিছু করার সময়, অন্য কোনো মাঙ্গলিক কার্য করার সময় জটক বিচার করবে না, বা তিনি জানেনই না যা করতে হয়। কিন্তু তিনি কোথাও শুনেছেন যে বাচ্চা জন্মানোর সময় যদি দেখে করা যায় তাহলে তার ছকটা ভালো হবে, মানে কৃত্রিম ব্যাপার আর কি। আমি দেখেছি সে জিনিস হয় না। আমি এরকম 2-3জন বাচ্চার ক্ষেত্রে দেখেছি, তাদের কিন্তু গ্রহ অনুসারে, দশা অনুসারে ফল দেয় না প্ল্যানেট। অর্থাৎ আমি বারবার বলেছি যে আপনি যদি ক্রিয়েটার হওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে কিন্তু ভয়ানক রকম আঘাত পেতে হবে, কারণ ক্রিয়েটার একজনই, তার বাইরে আর কেউ নয়। আমরা সবাই তার অঙ্গুলিহীননে চলছি। প্লিজ এটা করবেন না কেউ, এতে আপনারা ভয়ানক বিপদের সম্মুখীন হবেন। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, সেই সীমাটা অতিক্রম করবেন না। সমস্ত জায়গার একটা সীমা আছে। সমুদ্র যদি কখনো তার সীমা ত্যাগ করে মনে করে যে আমি ঢুকে যাব আমার উপকূল ত্যাগ করে, তাহলে বুঝতে পারছেন কি হতে পারে। সুনামির সময় কিছুটা অংশ ঢুকেছিল, তাতে কি অবস্থা হয়েছিল। এখনো অনেক বাচ্চা আছে যে হয়তো উপকূলবর্তী এলাকাতে তার মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে, বা ভাইসি ভার্সা, মা বাবা তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে, বা পুরো পরিবারটাই বিনষ্ট হয়ে গেছে। সমুদ্র তার সামান্য সীমা অতিক্রম করেছে বলে। সীমা অতিক্রম করবেন না কখনো। কেউ আপনাকে এভারেস্টের মাথায় উঠতে বলেনি, উঠতে শুরু করেছিলেন এভারেস্টের মাথায়। কী হবে এভারেস্টের মাথায় উঠে? মানুষের যদি জন্মই দেওয়ার হতো এভারেস্টের মাথায়, যিনি উঠছেন পর্বতারোহী, আমি তো বারবার বলছি আমি কন্ট্রোলার নই, আমি বাস্তবিক অভিজ্ঞতার উপরে বলছি। যে উঠছেন বা উঠছেন না সেটা আলাদা ব্যাপার। অনেক বড় বড় লোক ওঠেন, বিখ্যাত বিখ্যাত লোক উঠেছেন। ওখানে যদি জন্মানোই দেওয়া হতো তাহলে তো ঈশ্বর ওখানে জন্ম দিত আমাদের, ওটা আমাদের বসবাসযোগ্য নয়, সেজন্য জন্ম দেয়নি। তো ওখানে উঠলে পরে রিস্ক তো থাকবেই। অনেক বিখ্যাত মানুষ, আমাদের বাংলারই অনেক বিখ্যাত মানুষ কিন্তু ভয়ানকভাবে জীবন নষ্ট হয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি। বহু কেউ সীমা অতিক্রম করবেন না। চলন্ত ট্রেনে ওঠা শুরু করে দিলেন দৌড়ে দৌড়ে। হ্যাভ টু ফেস দ্য মিউজিক। বর্ণ হচ্ছে শূদ্র, রিমেম্বার দিস। বারবার বলছি, বর্ণ নিয়ে, জাত ধর্ম নিয়ে কিন্তু ভগবানের নির্দেশ আছে। এগুলো হচ্ছে একটা স্টেট, এগুলো কেউ নয়। আমি বারবার বলেছি আমি ব্রাহ্মণ কিন্তু চাকরি করি, তার মানে চাকরি করছি মানে আই এম এ ডিক্লেয়ার্ড পাবলিক সার্ভেন্ট। সুতরাং আমি আন্ডার সেকশন 21 অফ IPC
আমি নির্দেশ মানতে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সবার নিচে আছে। 25 নম্বরের একেবারে এবিসিডি করেও যদি একেবারে জেড হয়, তারও যদি সাবরুল হয়, তার নিচে রয়েছে, ডিক্লেয়ার্ড। তো রিমেম্বার দিস, এটা হচ্ছে একটা স্টেট, মানে এর মধ্যে সার্ভিস দেওয়ার প্রবণতা রয়েছে। এ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পারে। ভগবানের কাজ দেখুন, ভগবান সবসময় হাত বাড়িয়ে রাখে, আমরা তার হাত ধরি না, আমরা পরম পিতার হাত ধরি না। ভগবানের তো সবাই সন্তান, সন্তানের হাত সে সবসময় ধরার জন্য প্রস্তুত। এর মধ্যে সার্ভিস দেওয়ার নর্মাল প্রবণতা রয়েছে। মনুষ্য হচ্ছে, গণ হচ্ছে এর মনুষ্য, হ্যাঁ। আর এর যোনি হচ্ছে সর্প। রিমেম্বার দিস, সর্প যোনি মানে এর দ্রুত বিস্তার করার ক্ষমতা রয়েছে এবং নিঃশব্দে যেতে পারে। এরা নর্মালি কিন্তু খুব ঘাতক হয়ে যেতে পারে যদি এদের বারবার আপনি ব্রিচ অফ ট্রাস্ট করতে পারেন, কারণ এরা ইমোশন দ্বারা চালিত মানুষ। ইমোশন দ্বারা চালিত মানুষ কিন্তু যদি বারবার তার ব্রিচ অফ ট্রাস্ট হতে থাকে, তাহলে সেই মানুষ কিন্তু ভয়ানক একটা রূপ ধারণ করতে পারে। সুতরাং এই প্রকৃতির যারা মানুষ আছেন তাদের সাথে কিন্তু এই কাজ করবেন না, অ্যাকচুয়ালি কারোর সাথেই করবেন না। সেটা আইনত এবং নিজের মনুষ্যত্বের দিক থেকে, সামাজিক দিক থেকেও অত্যন্ত হানিকারক চরিত্র এটা, কারোর সাথে ব্রিচ অফ ট্রাস্ট করা। না জানলে স্বীকার করুন, আমি জানি না। নারী হচ্ছে অন্তা এদের। আচ্ছা, যে পশু এর সাথে যুক্ত রয়েছে বারবার বললাম, সেটা হচ্ছে পুরুষ, সার্পেন্ট, সাপ। তো পুরুষ কেন বলা রয়েছে? কারণ সৃষ্টির সাথে যুক্ত। এর ক্যারেক্টারটা হচ্ছে ফেমিনাইন, দুটোই ফেমিনাইন ক্যারেক্টার। চন্দ্র নিজে কিন্তু পুরুষ, কিন্তু ক্যারেক্টারটা ফেমিনাইন। শুক্র নিজে পুরুষ, ক্যারেক্টারটা ফেমিনাইন। মহিলাদের মধ্যেই ক্যারেক্টার বেশি পরিমাণে জাগ্রত হয় দেন পুরুষ। আর্ট অ্যান্ড কালচার, প্রাইমারি ক্রিয়েটিভিটি এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তো সেই হিসাবে পুরুষ সার্পেন্ট দেওয়া হয়েছে যাতে এরা বিস্তারটা করতে পারে, এদের প্রজননটা যাতে প্রপারলি হতে পারে, রিপ্রোডাক্টিভ কোয়ালিটির জন্য। যে গাছ এর সাথে যুক্ত রয়েছে, ট্রি, সেটা হচ্ছে জামুন বলা হয় যে গাছ। কারণ আছে। প্রথম কথা কালার। জামুনের কালার দেখবেন যে ভায়োলেট কালার। ভায়োলেট কালার কি হয়? ভায়োলেট কালার হচ্ছে সব থেকে কম দূর থেকে ভায়োলেটকে দেখা যায়, মাথায় রাখবেন। আর লালকে সব থেকে দূর থেকে দেখা যায়, কারণ তার ওয়েভলেন্থটা বড়। আর ভায়োলেটের ক্ষেত্রে ওয়েভলেন্থটা সব থেকে ছোট। ভিবজিওর দেখেন না, ভায়োলেট মানে থেকে আমাদের বেগনে থেকে লাল পর্যন্ত যে কালার, বেনিও সহ কালার, থেকে দূর থেকে দেখা যায় না। অর্থাৎ এই মানুষের প্রকৃতি আপনি নির্বাচন করতে পারবেন না দূর করে, সাথে মিশতে হবে। অনেক দিন মেশার পরে এর তাত্ত্বিক প্রকৃতি অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হবে। এছাড়া যদি আপনি একবার মিশতে পারেন এবং সেটাকে ডাইজেস্ট করতে পারেন, তাহলে এর মধ্যে কিন্তু প্রভূত গুণ আছে। অত্যন্ত গুণগ্রাহী ফল হচ্ছে জাম, কিন্তু অত্যন্ত নরম, খুব টেন্ডার। দেখবেন এই ফল পাড়ে যখন, যারা দেখেছেন জাম পাড়া, দেখবেন একটা বড় মশারির মতো নেট থাকে, সেটা দিয়ে পারছে, মানে নিচে পড়লেই ফেটে যাবে, এত নরম ফল। এদের মধ্যে টেন্ডার কোয়ালিটি আছে, কিন্তু পড়ে গেলে একবার যদি ফেটে যায় তখন কিন্তু সেটা আর খাওয়াযোগ্য থাকবে না। তার মানে খুব যত্ন করে এদের ফস্টারিং করা, লুক আফটার করতে হবে খুব যত্নভাবে, টেন্ডার এরা খুব। আর বার্ড যা যুক্ত আছে সেটা হচ্ছে সাদা পেঁচা, আউল, যার সাথে আমরা মানিকে যুক্ত করি। বহু জায়গায় দেখবেন, আমি এসব কথা বলি না, বলেছি যখন স্পিরিচুয়াল চ্যানেলটা যদি করতে পারি ফেব্রুয়ারির এন্ড থেকে, তখন সেখানে ডিরেক্টলি এ কথা বলবো। তবে জেনে রাখুন, আমি বহু জায়গায় দেখেছি যে মা লক্ষ্মীর সাথে গণেশের পুজো হচ্ছে, ঠিক আছে, একসাথে। আমি জানি না এই পদ্ধতিটা কোথা থেকে চালু হয়েছে, আমাদের শাস্ত্রে কিন্তু কোথাও লেখা নেই এসব জিনিস, ঠিক আছে। গণেশের পত্নীর নাম হচ্ছে ঋদ্ধি এবং সিদ্ধি, আর মা লক্ষ্মী হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণুর পত্নী, অর্থাৎ তার বাম বাহু থেকে তৈরি হয়েছে
সেই জন্য বামা বলা হয় মেয়েদের। কোনো সময় বিবাহ মাঙ্গলিক কার্যে দেখবেন স্ত্রী সবসময় স্বামীর বাঁ দিকে দাঁড়ায়, ডান দিকে দাঁড়ায় না, কারণ ভগবানের বাম হাত থেকে প্রথম নারী তৈরি হয়েছে। বহু জায়গায় বলা হয় দুর্গার কন্যা হিসাবে, দেখবেন বহু জায়গায়, আমি বহু বিখ্যাত লোকেদের লেখাতে দেখেছি। কোনো দুর্গার কন্যা হিসাবে মা লক্ষ্মী নয়। মা দুর্গার কোনো গর্ভজাত সন্তান তৈরি হয়নি, কারণ রতির অভিশাপ ছিল, মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন। কার্তিক এবং গণেশ দুজনের সৃষ্টি আলাদা, মানে টোটালটাই তো ইলিউশনারি ওয়ার্ল্ডের মধ্যে, তো সেই ওয়ার্ল্ডের মধ্যে আলাদা আলাদা নির্মাণ আছে। গণেশের তো উৎপত্তি আপনারা সবাই জানেন, মায়ের শরীরে যে মাটি হয় সেখান থেকে তৈরি হয়েছিল, মা নিজে নির্মাণ করে তাতে প্রাণ সঞ্চার করেছিলেন ভগবানের আশীর্বাদে। প্রাণ সঞ্চার আর কারুর দ্বারা সম্ভব নয়, কেউ করতে পারবে না। তো সেই হিসাবে এরকম বহু পুজো হয়, আমি দেখেছি লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে একসাথে, বিরাট মাঙ্গলিক কার্য। আর যে পুরুত ঠাকুরটি করছেন সে কিন্তু সব জানেন, কিন্তু ভাবুন এটা হচ্ছে ঘোর কলিযুগ। তিনি সব জানেন যে আমি ভুল করছি, কিন্তু তিনি তো যজমানকে বলবেন না। আমি নিজে বহুবার বলেছি যে আপনি অধার্মিক কাজ করছেন কেন এখানে বসে, আপনার যজমানের ক্ষতি হবে তো এর জন্য। এই দুজনকে একসাথে রাখা যায় না কখনো পাশাপাশি, প্রতিবিধান আছে, কখনো বলবে না সে, কারণ কলিযুগ। আমি বলি না যে অবক্ষয়টা সার্বিক ঘটেছে, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কোনো একটা নির্দিষ্ট কাউকে বলে লাভ নেই, সবার মধ্যেই অবক্ষয় ঘটেছে, কারণ এটা যুগগত কারণে ঘটেছে। আর যদি সে ইগনোরেন্ট হয় তাহলে আলাদা ব্যাপার, যে শুধু জানে না, যে অর্থ ইনকাম করার জন্য তিনি পুজোর কিছু মন্ত্র মুখস্থ করে নিয়েছে এবং তিনি বা বই দেখে পড়ছে, সেটা আলাদা ব্যাপার। আমরা তো বই দেখে কোনোদিন পুজো করিনি। আচ্ছা, মেটেরিয়াল জীবনের সমস্ত রচনাত্মক প্রকৃতি নক্ষত্রের মধ্যে রয়েছে। রথ যখন বলেছিলাম, যেটা আমাদের প্রথম দিকে বললাম, যে রথ আমাদের কি করে মোক্ষের দিকে নিয়ে যায়। অর্থাৎ কোনো মানুষের যদি এই নক্ষত্রে জন্ম হয়, মনে করুন দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, মানে 15 ডিগ্রি বা 16 ডিগ্রিতে আছে চন্দ্র এই নক্ষত্রে, মানে বৃষ রাশিতেই চন্দ্র আছে, তো বর্গোত্তম আছে অ্যাকচুয়ালি, যদি এরকম ধরে নেওয়া যায়। তো সেরকম সেক্টরে আমি দেখেছি সেই মানুষের কিন্তু মোটামুটি 45 থেকে 50 বছরের মধ্যে শনির দশা আসে, এবং স্যাটার্ন যদি একটু বলি হয় তাহলে কিন্তু 36-37-এর পর থেকে এদের জীবনে কিন্তু প্রপার মেটেরিয়াল ডেভেলপমেন্ট হওয়া শুরু করে, এবং তার সাথে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও শুরু করে। শনি যদি অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত ম্যালপোস্টেড হয় এবং বাজেভাবে সন্নিবিষ্ট থাকে, তাহলে গন্ডগোল করবে। আদারওয়াইজ কিন্তু এদের জীবনে 36-37-এর পর থেকে কিন্তু প্রপার ডেভেলপমেন্ট দেয়, এ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আমি এর বেশি আর একটা জিনিস শুধু আমাদের বলে দিই, ভগবান যখন গোলকধামে থাকেন, অর্থাৎ যেখানে তিনি 2 হস্ত বিশিষ্ট হিসাবে থাকেন, এবং মানে রাধারানীর বাম হাত থেকে অনন্ত লক্ষ্মী নির্মাণ হয়েছে, এবং তারা প্রত্যেকেই ভগবানের সেবা করছে সেখানে। তো তার যে প্রথম ডেরিভেটিভ হয় সেটা হচ্ছে শঙ্কর্ষণ, যাকে আমরা বলভদ্র রূপে পুজো করি ভগবানের। যখন আমরা দ্বাপর যুগে আলোচনা করি তখন তাকে কি বলি না, তিনি তার দাদা, অর্থাৎ শেষ, যার উপরে ভগবান শয়নে থাকে ক্ষীরসাগরে। তো সেই হিসাবে তার প্রথম ডেরিভেটিভ হচ্ছে শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ মানে গর্ভ, প্রথম গর্ভ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, ভ্রূণকে নিয়ে যাওয়া হয়। কারণ জানেন, বসুদেব এবং দেবকীর সপ্তম পুত্র ভগবান বলরাম, বলভদ্র, তো তাকে মেরে ফেলতে পারে। তো যোগমায়া এসে তাকে, ভগবান তাকে নির্দেশ দিলে যে এই ভ্রূণকে তুমি তুলে
মাতা রোহিণীর গর্ভে সঞ্চার করে দাও। তো মাতা রোহিণীর গর্ভে সঞ্চার করে দিলেন। তো রোহিণী মানে মাথায় রাখবে এ কিন্তু পরিপালক হিসাবেও কাজ করে। যেরকম পুষ্যা নক্ষত্রের মধ্যে পোষক জাতীয় কোয়ালিটি আছে, এই নক্ষত্রের মধ্যেও সেই কোয়ালিটি আছে। সারা জীবন ঢাল হিসেবে থেকেছে। সে কিন্তু জানে, আমরা না জানতে পারি। আমাদের বোধটা তো মনুষ্য পর্যন্তই সীমাবদ্ধ। আমরা তো 3 গুণ দ্বারা সম্পূর্ণভাবে এবং ষড়রিপু দ্বারা সম্পূর্ণভাবে চালিত। কিন্তু বারবার বললাম না, ভগবানের সবকিছু দিব্য, তার এভরিথিং দিব্য। আমরা সেটা অনুভব করার ভাববারই জায়গাতে নেই। তিনি অনন্ত, যেটাকে মাপা যায় না, কান্ট বি মেজার্ড। আপনি ইনফাইনাইটকে কি করে মাপবেন? তো সেই হিসেবে যখন মাতা রোহিণীর গর্ভে যায়, সেই নামও কিন্তু সেখান থেকেই আসে। ওয়ান অফ দ্য কজেস, সেই নিয়েও টিকা টিপ্পণী আছে। আলোচনা করতে থাকলে 3 ঘন্টা ধরে আলোচনা করতে হবে। আমার ডেটা নেই এত এখানে, আপনাদেরও বোর লাগবে একটা সময়ের পরে শুনতে। তো সেই হিসাবে এবং ভগবান যখন নিচে জন্মগ্রহণ করেন, তো সেই কুণ্ডলী নির্মাণ যখন হয়, তখন অ্যাসেন্ডেন্ট এবং নক্ষত্র দুটোই কিন্তু হয় রোহিণী। তো রোহিণী নক্ষত্রের মধ্যে অদ্ভুত প্রতিপালকের ক্ষমতা রয়েছে। শুধুমাত্র প্রজনন বা নির্মাণ ক্ষমতা নয়, প্রতিপালকের ক্ষমতা এবং সীমা সম্পর্কে সচেতন। বারবার বলছি, আমরা একটা মানুষ, আমাদের একটা সীমা আছে। কোনো প্রাণী দেখবেন না তার সীমাকে লঙ্ঘন করে, একমাত্র যদি অত্যন্ত লোভী বা মাংসাশী প্রাণীদের মধ্যে কিছুটা এই নেচার থাকে, বা একান্ত বন জঙ্গল কেটে ফেলার হয়েছে, হাতি তার খাবার পাচ্ছে না, তখন সে ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে খায়। সে তো ইনোসেন্ট, সে তো জানে না অ্যাকচুয়ালি ওখানে আমার বিপদ হতে পারে বা আঘাত আসতে পারে, সে তার খাদ্যান্বেষণের জন্য যাচ্ছে। কিন্তু নর্মালি কোনো প্রাণী তার সীমা অতিক্রম করে না কখনো। আমি বারবার বলছি এই কথাটা, কেন বলছি, এই কথাটার পরে প্রয়োজন আছে। একমাত্র মানুষ যে তার সীমা অতিক্রম করে, যাকে যেখানে যাওয়ার জন্য বারণ করা হয়েছে সে সেখানেই যাবে, কারণ তার মধ্যে এত খোঁজ খবর নেওয়ার বাতিক আছে মানুষের মধ্যে, সব জানতে হবে। কিছু জিনিস ফরবিডেন আছে, জানতে নেই, সেটাও জানবে, আর তখনই গন্ডগোলটা করবে। প্রকৃতির ভারসাম্য সে নষ্ট করে দেবে। আপনারা প্রত্যেকের নিজেকে প্রশ্ন করুন, লাস্ট 150-200 বছরে আমাদের যে পরিমাণ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে। আজকে আমি কথা বলছি, আমি এই প্রোগ্রামটা হয়তো আজ কাল পরশু যবেই হোক আপলোড হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন, সুদূর আমেরিকা থেকেও দেখতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টেকনোলজি বৃদ্ধির জন্য আমাদের কি দুঃখের নিবারণ ঘটেছে? ঘটেনি, বরঞ্চ দুঃখ কয়েক গুণ বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে। তার মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা এগুলোর দ্বারা আমাদের যে অ্যাকচুয়াল শান্তি, সেটা কিন্তু আমাদের বৃদ্ধি ঘটেনি। হ্যাঁ, আমরা নিজেরা আধুনিক ভাবছি, সাময়িক আমাদের একটা স্বস্তি আসছে, অনেক কিছু দেখতে পাচ্ছি, জানতে পারছি কম সময়, খাটতে কম হচ্ছে আমাদের পরিষ্কারভাবে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা ঘটেনি। আমি তো টেকনোলজি নিজে দেখেছি চোখের সামনে। একটা সোডিয়াম ভেপার, আমাদের সায়েন্স কলেজে আমরা যখন পড়তাম, একটা সোডিয়াম ভেপার তৎকালীন সময় 3200 টাকা দাম ছিল। সেটা 2.5 থেকে 3 মাসের বেশি চলতো না। আজকে হয়তো সেই সোডিয়াম ভেপারের দাম 20,000 টাকা হতে পারে বা বেশি, আমি জানি না, কারণ আমি সেই ফিল্ড থেকেই সরে গেছি। বা একটা অপেমের আইসি 741 নিয়ে কাজ হতো, সেটা তখন 250-300 টাকা দাম ছিল। এখন হয়তো অনেক দাম হতে পারে। ব্রেডবোর্ডের ওপর যখন আমরা কাজ করেছি গ্র্যাজুয়েশনে বা ডিগ্রি কোর্সে বা এমএসসিতে যখন আমরা করেছি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তো আমি চোখের সামনে দেখেছি নিজে। কিন্তু দুঃখ কি কমেছে? আমি বারবার বলেছি, জনম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। 7 রকম দুঃখ আছে যা আপনাকে কোনোদিন ছাড়বে না। আপনি পৃথিবীর সর্ববৃহৎ বড়লোক এবং সম্পদশালী মানুষ হন, বা কোনো মন্দিরের পাশে বসে থাকা একটি বেগার, এই 7 রকম দুঃখের সব কটা আপনাকে ভোগ করতে হবে, করতেই হবে। কেউ তার থেকে নিবৃত্তি পাবে না। যে পাওয়ার চেষ্টা করবে
সে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে থাকবে না, হয় সে পরমধামে চলে যাবে অথবা সে বোকামি করছে। আপনি বালি দিয়ে বাঁধ বানানোর চেষ্টা করছেন, আপনার চেষ্টা বৃথাই হবে, যতই চেষ্টা করতে থাকুন না কেন। আমি মঙ্গলের জায়গাটা এবার আপনাদের বলে দিই। মঙ্গল এখানে আসলে কি হয় দেখুন, রোহিণী চন্দ্র, চন্দ্র মানে জল, শুক্র মানে জল, দুটোই জলতত্ত্বের প্রকৃতি। জলতত্ত্বের প্রকৃতির ঘরে মঙ্গলের মতো অগ্নিতত্ত্বের গ্রহ ঢুকেছে, তো নর্মালি এখানে একটা বিষম প্রকৃতির অবস্থান তৈরি হয়েছে। আপনারা যারা ক্লাস 9-10-এ মোটামুটি জিওগ্রাফি পড়েছেন দেখবেন যে আমেরিকান কোস্টের কাছে নর্থ আমেরিকা থেকে বা একদম গ্রিনল্যান্ডের পাশ থেকে ল্যাব্রাডর স্রোত আসে, আর ব্রাজিলের পাশ দিয়ে ভেঙ্গুয়েলা স্রোত আসে। ওখানে দুটো যখন মিলিত হয় ওখানে ফগ তৈরি হয়, প্রচুর জাহাজ দুর্ঘটনা ঘটে। আমেরিকান এবং কানাডার যে কোস্ট আছে আমাদের, কেন হয়? প্রচুর কুয়াশা তৈরি হয়, প্রেসারে যখন সিটি বেরোয় দেখবেন ধোঁয়া হয়ে যায়, এটা কি? জলকণা, বাষ্পগুলো তৈরি হচ্ছে, বাষ্পগুলো বেরোচ্ছে, বাইরে এসেই সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সম্পৃক্ত হয়ে জলে পরিণত হচ্ছে, তো সাময়িক একটা ধোঁয়া তৈরি করছে। সেই রকম তো যখন মঙ্গলের মতো প্ল্যানেট যখন ঢোকে এইরকম ঘরে, তখন সেই ঘরটাকে সে মানে সেই ঘরটাকে সে গরম করে, আবার ঘরটাও তাকে ঠান্ডা করবার চেষ্টা করে। একটা দ্বান্দ্বিক প্রকৃতি তৈরি হয়। এই দ্বান্দ্বিক প্রকৃতিটা ভালো নয়, কারণ এই যে সংশ্লিষ্ট ঘরটি, এই ঘরটি আমাদের বাকশক্তিকে কন্ট্রোল করে। এই সাময়িক বাকশক্তি মানে মঙ্গল নিজে নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে, রাহুর দ্বিতীয় অবস্থান করছে, রাহুকে বল প্রদান করছে। 2 নম্বর হচ্ছে রাহু নিজে শুক্রের নক্ষত্রে রয়েছে। মঙ্গল এখন যেখানে বসে রয়েছে, মঙ্গল থেকে 9th হাউসে শনি বসে রয়েছে, শনি মঙ্গলের নক্ষত্রে বসে রয়েছে, মঙ্গল নিজে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করেছে। শুক্র কোথায় বসে রয়েছে? এই পুরো গোচরটা সংগঠিত কালে শুক্র থাকবে রবির ঘরে, এখন রয়েছে, এরপরে যাবে শুক্র বুধের ঘরে, সেখানে নীচ হবে, নীচ ভঙ্গ হবে। তো তার ফলে একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন এখানে ক্রমাগতভাবে থাকবে। আবার বৃহস্পতি রয়েছে শনি থেকে তৃতীয় এবং শনির নক্ষত্রে অবস্থান করছে, যেটা শুক্রের তুঙ্গ স্থান। তো এখানে অনেকগুলো প্ল্যানেট মিউচুয়ালি কানেক্টেড হয়ে রয়েছে একে অপরের সাথে, এটাই প্রকৃতিগত নিয়ম, কানেক্টেড হয়ে থাকে, কিন্তু আমরা সেটাকে সবসময় সেভাবে দেখি না। আবার কেতুও আর কিছুদিনের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে সে রাহুর নক্ষত্রে ঢুকে যাবে। এখন বৃহস্পতির নক্ষত্রের একেবারে প্রথম চরণে রয়েছে, উল্টো দিকে যাচ্ছে যেহেতু, সবসময় যায়। তো সেই হিসেবে এখানে একটা সবকটা প্ল্যানেট দেখুন, সবকটা প্ল্যানেটের সাথে একটা কোঅর্ডিনেশন বানিয়ে রয়েছে। এবং রবিও এখন শুক্রের নক্ষত্রে বসে আছে 11 নম্বর। তো অল আর মিউচুয়ালি কানেক্টেড। এই মিউচুয়ালি কানেকশন হয়ে কি থাকবে? শুক্র আমাদের কি নির্দেশ করে? শুক্র আমাদের সমস্ত রকম পিস, ট্র্যাঙ্কুইলিটি, ল্যাভিশনেস, আমাদের সমস্ত রকম আর্ট অ্যান্ড কালচার, আমাদের সমস্ত রকম বলতে পারেন এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের যত রকম আমাদের ডিজায়ার আছে, সমস্ত কিছুকে শুক্র কন্ট্রোল করে, চন্দ্রও কন্ট্রোল করে, মঙ্গলও কন্ট্রোল করে। কিন্তু মঙ্গল সেটা করে অ্যাট্রোসিটির সাথে, মঙ্গল সেটা বলপূর্বক কন্ট্রোল করবার চেষ্টা করে, শুক্র সেটাকে খুব ছলে বলে কৌশলে ন্যাগিং করে নিয়ে নেওয়ার চেষ্টা করে। আর চন্দ্র সেটা মায়া মমতা দ্বারা, ভালোবাসা দ্বারা, কৃত্রিম ভালোবাসা নয়, শুক্রের মধ্যে যে কৃত্রিম ভালোবাসা থাকে সেরকম কৃত্রিম ভালোবাসা নয়, তার দ্বারা নির্মাণ করার চেষ্টা করে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমি একজন খুব প্রখ্যাত অভিনেতা ছিলেন, আপনারা সবাই নাম জানেন, এখন তিনি আর সিনেমা করেন না, একটা সময় আমি মেল ক্যারেক্টার। তার পরিবারে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার একটি সন্তানকে তিনি হারিয়েছিলেন। তারপরের একটি অনুষ্ঠান তিনি করতে এসেছিলেন, কারণ অনুষ্ঠানটির জন্য তিনি পয়সা নিয়েছিলেন, তো তাকে তার কমিটমেন্ট ফুলফিল করতে হবে। সেখানে এসে সে হেসে হেসে অভিনয় করেছিলেন। লাস্টে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, বেশ কয়েক বছর আগের ঘটনা, 12-14 বছরও হবে, আমার মনে আছে এখনো ঘটনাটা, সে তখন ঝরঝর করে কাঁদছে, অনুষ্ঠানটার ক্লিপিং দেখাচ্ছে এবং পাশে তার অনুষ্ঠান দেখাচ্ছে। অর্থাৎ শুক্রের লোকেরা
কৃত্রিম জায়গা তৈরি করতে পারে, সেটা চন্দ্র করতে পারবেন, এটা তার বেসিক গুণ। সেই জন্য একজন অভিনেতা কখনো একজন সাধারণ মানুষ হচ্ছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, উকিল হচ্ছে, চোর হচ্ছে, গুন্ডা হচ্ছে, পুলিশ হচ্ছে, যে কোনো চরিত্রে তাকে নির্মাণ করানো যাচ্ছে, কারণ তার মধ্যে সেই গুণটা আছে। ইট ইজ এ গুণ অফ ক্যামেলিয়ন। তো সেই গুণে থাকার জন্য আমাদের কি হয়, আমাদের সমস্ত রকম ভাব জগতের ভাব, ভালোবাসা, আমাদের মধ্যে যে মায়াবাদ, যে মায়াবাদের দ্বারা আমরা পুরো এই সংসারের মধ্যে একটা সেই তড়িৎ চুম্বকীয় চুম্বকের মতো আকর্ষিত হয়ে থাকি। কারেন্টটা বন্ধ করে দিলেই চুম্বকটা চলে যাবে। আমরা মনে করি চুম্বকটা পার্মানেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পার্মানেন্ট নয়। এই ওয়ার্ল্ডে কিছু পার্মানেন্ট নয়, কেউ কিছু নিয়ে যেতে পারবে না, কেউ কিছু নিয়েও আসতে পারবে না। বেসিক থিং ইজ দ্যাট। এবার এখানে যেটা কি হয়, এই নক্ষত্রে প্রবেশ করার পরে আপনার মধ্যে যেটা তৈরি করবে সেটা হচ্ছে নলেজ গ্যাদার করার মানসিকতা তৈরি করবে। কারণ স্যাটার্ন আছে 9th হাউসে, স্যাটার্ন আপনাকে স্পিরিচুয়াল নলেজ তৈরি করবার জায়গা দেবে, ইভেন ক্রিয়েটিভ স্পিরিচুয়াল নলেজ। মনে করুন যে কেউ, মনে করুন সে গীতা পাঠ অধ্যয়ন করছে কোনো গুরুর কাছ থেকে। বারবার বলেছি, গুরু ছাড়া কখনো কোনো স্পিরিচুয়াল জিনিস পড়বেন না। ওটা গল্পের বই নয় কিন্তু, যে আপনি পড়তে শুরু করে দিলেন। ওটা প্রথমে গুরু বলবে, তার প্রকৃষ্ট ব্যাখ্যা হবে, তারপরে আপনি পড়বেন। একবার যদি আপনার মনে ভুল ব্যাখ্যা তৈরি হয়ে যায়, তার দ্বারাও কিন্তু আপনার মনে অজান্তে পাপের জন্ম নেবে, সেটা আপনাকেই ভোগ করতে হবে। নির্দেশই আছে, বলেইছে, তদ বিধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সর্ব, বলেই দিয়েছে যে তুমি প্রপার গুরু খোঁজো এবং সেখানে যাও। নিজেই বলছে ভগবান। তো সেক্ষেত্রে আপনি গল্পের বইয়ের মতো পড়বেন না, কোনো গুরু দ্বারা পড়ুন, বা যিনি জ্ঞানী মানুষ অলরেডি চর্চা করেন তার কাছে গিয়ে পড়ুন, দুটোর মধ্যে। এখানে কি টাইপের যেটা আসতে পারে, আপনার মধ্যে যে টাইপের জিনিস তৈরি করবে সেটা হচ্ছে পেশেন্স, উল্টো দিকে ইমপেশেন্স, দুটো একসাথে ডাইকোটমিক্যাল এফেক্ট এখানে তৈরি করবে। আপনার মধ্যে স্ট্যাটাস কুও বজায় রাখতে হবে, সেজন্য স্থিত অবস্থা বজায় রাখাটা খুব প্রয়োজন। যে অবস্থায় রয়েছেন শান্তিতে থাকুন। এই সময় বেশি কিছু ডিজায়ারও রাখবেন না, এই সময় একেবারে হতোদ্যম হয়ে যাবেন না। মনে রাখবেন এটা কিন্তু একটা স্টেশনারি এফেক্ট, 3.5-4 মাস থাকবে, তারপরে অটোমেটিক্যালি এটা চলে যাবে। কিন্তু আপনি যদি এর মধ্যে পড়ে যান এবং নিজেকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার দ্বারা কিছু মানে ট্র্যাকলেস কাজ তৈরি হয়ে যেতে পারে। আপনি আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তৈরি হবে, সিদ্ধান্তহীনতার মধ্যেও আপনি ভুগবেন। পুরো ডাইকোটমিক্যাল ফাংশন আপনার মধ্যে একসাথে কাজ করবে। হ্যাঁ, আপনি যতটা সম্ভব ক্যালকুলেটিভ, যতটা সম্ভব প্ল্যান্ড ওয়ার্ক করবার চেষ্টা করবেন এবং ব্যালেন্সড লাইফ লিড করবার চেষ্টা করবেন। অর্থাৎ সুখ দুঃখের বাইরে বেরিয়ে চিন্তা করবেন। এটা খুব ট্রানজিশনাল টাইম, মানে টাইম, এবং খুব সেন্সিটিভ টাইম। এই বছরের এই শেষের দিকটা খুব সেন্সিটিভ টাইম। আমি কিছুদিন আগের অনুষ্ঠান করেছি, সম্ভবত আপলোড হয়ে গেছে বা হয়নি আমি জানি না এখনো। তো সেটা হলে আপনারা দেখতে পারবেন যে আমি এর উপরে একটা আলাদা করে ভিডিও করেছি এই সময়টার উপরে। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, এই সময় যে কোনো বেটার কি আসতে পারে সেটা হচ্ছে যারা বিভিন্ন ল্যান্ড রিলেটেড ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, বা কোনো ইমুভেবল প্রপার্টি, সেটা কোনো ল্যান্ড হতে পারে, সেটা কোনো কমার্শিয়াল প্লেসেস হতে পারে, সেটা বাড়ি ঘর যা খুশি হতে পারে। আপনি কিন্তু এই সময় যদি কেনেন তাহলে আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। তবে প্রপারলি, যেহেতু রাহু রয়েছে দ্বাদশে এবং রাহু শুক্রের নক্ষত্রে এখনো রয়েছে এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে সামনের বছরে, তার ফলে প্রপারলি আইনগত সার্চিং করে তারপরে কিনবেন, না হলে কিন্তু না করাই বেটার। যারা বিভিন্ন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, মনে করুন বিভিন্ন মানে গান বাজনা, ছবি, নাটক, থিয়েটার, যাত্রা, স্কাল্পচারিং, হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রামিং, সফটওয়্যার রিলেটেড কাজ, অ্যানিমেশন, এই সমস্ত ফিল্ডে যুক্ত আছেন, তাদের জন্য ভীষণ ভালো ফল দেবে। বাড়ির ক্ষেত্রে যদি আপনি মনে করুন রিনোভেশনের কাজ করেন, এ সময় বাড়িকে নতুন করে তৈরি করবেন,
বাড়ির কোনো অংশ হয়তো পুরনো হয়ে গেছে, সেই অংশ রিমডেলিং করবেন, তো এই সময় করতে পারেন। বাড়িতে নতুন করে সাজানো গোছানো এই সমস্ত কাজ কিন্তু করতে পারেন। আপনার যদি জন্মগত স্থানে কখনো মঙ্গল বক্রী অবস্থায় থাকে, খুব মন দিয়ে শুনবেন, মঙ্গল যদি বক্রী অবস্থায় থাকে এবং সেটা যদি কোনো জলকারক ঘরে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি পেটের স্পেশালি লেফট পার্ট অফ দি অ্যাবডোমেন, মানে আমাদের প্যানক্রিয়াসের পার্ট এবং লিভারের সামান্য অংশ, নিচের দিকে সামান্য অংশ, এই অংশের দিকে কিন্তু নজর রাখবেন। আর একটু গল ব্লাডারের দিকে নজর রাখবেন। প্রস্টেটের ক্ষেত্রে যাদের বয়স মোটামুটি 40-45-এর উপরে, তারা প্রস্টেট গ্ল্যান্ডের প্রতিও কিন্তু নজর রাখবেন। প্রচণ্ড পরিমাণে আপনাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করবে, মানে সবার মধ্যে অ্যাম্বিশন তৈরি করবে, এবং আমরা একটুখানি সিকিউরিটির খোঁজ করে বেড়াবো বেশি পরিমাণে। একটা বাড়ি কিনবো, হয়তো ভালোই ছিলাম, না একটু পাকাপোক্ত হলে ভালো হয়। আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি জায়গা তৈরি হবে, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ইনসিকিউরিটি জায়গাটা যদি তৈরি হয় এবং আপনার যদি মানি আপনি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে আপনি সিকিউর প্লেস খুঁজতেই পারেন। কিন্তু দয়া করে ধার করে ঘি খাবেন না, আমি বারবার বলছি। ডেট করাটা অ্যাকচুয়ালি চাল আর ওষুধ এই দুটো জিনিস না কিনতে পারলে একমাত্র ধার করবে না। কোনো কিছুর জন্য ধার করার কোনো প্রয়োজন নেই, কোনো কিছুর জন্য নয়। একটা মানুষ যদি অ্যাভারেজ 80 বছর বাঁচে, এখন যা আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে, যদিও কলিযুগে আমাদের আয়ু অনেক কম আছে, কিন্তু আমি যুগ অনুসারে বলছি, এখন যে আধুনিক চিকিৎসা আছে এবং আরও 10-15 বছর বাদে চিকিৎসা বিজ্ঞান যেখানে চলে যাবে, একটা মানুষকে অনায়াসে অনেক বছর বাঁচিয়ে রাখা যাবে, অনেক প্রতিকূল রোগ সত্ত্বেও। তো তার ভিত্তিতে বলছি যে চেষ্টা করবেন যাতে যতটা সম্ভব নিয়ন্ত্রিত এবং একটা ফিকটিশাস অ্যাম্বিশাসের দিকে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি করবে জায়গাটা থেকে। শিক্ষাও যদি এরকম হয় যে আপনি কোনো ফরেন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, কিন্তু পয়সা নেই ইমিডিয়েট, 1 বছর ওয়েট করুন। কর্মজীবনের এত বড়, মানে আমাদের যদিও কিছুই নয় জায়গাটা, সময়টা, কিন্তু 40 বছর যদি আমরা কাজ করি, তো 40 বছরে 1 বছর ডেফার করাই যেতে পারে, কিচ্ছু আসবে যাবে না তাতে। আচ্ছা, মঙ্গল কি রিপ্রেজেন্ট করে? মঙ্গল সমস্ত রকম ফোর্সকে, মঙ্গল কখনো রিট্রিট করতে পারে না পেছন দিকে, ঠিক আছে? মঙ্গল একবার যদি চলে যাবে, যদি জানেও যে আমি ওখানে গেলে আমার প্রাণঘাতী কিছু আছে, তাহলেও কিন্তু মঙ্গল এগিয়ে যাবে। মঙ্গল ফেয়ারলেসনেস, একেবারে কোনো রকম ভয় ডর মঙ্গলের মধ্যে নেই। সোলজারের ক্যারেক্টার হচ্ছে মঙ্গল, রবির রাজার সোলজার জেনারেল হচ্ছে মঙ্গল। আর শুক্র হচ্ছে ততটাই ইমোশনাল, ততটাই কনজারভেটিভ, নিজের দেহ, নিজের পারিপার্শ্বিক ভোগ্যপণ্যের উপরে সে ততটাই বেশি সচেতন। তো দুজনের মধ্যে যখন একসাথে থাকবে, তখন বিপরীত গুণ আপনাদের এখানে তৈরি হবে। এটাকে যথেষ্ট, এই জন্য বললাম ব্যালেন্সড লাইফ লিড করবার চেষ্টা করবেন যতটা পারবেন আর কি। এবং মুড সুইঙ্গিং থেকে সাবধান। যারা বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসা করেন, মনে করুন কোনো বিউটি প্রোডাক্ট, মনে করুন কোনো আধুনিক জামা কাপড়, বুটিকের ব্যবসা করছেন, বিউটি পার্লারের ব্যবসা করছেন, আধুনিক কোনো খাবার দাবারের ব্যবসা করছেন, এখনকার দিনের যে সমস্ত এই সমস্ত মশলাপাতির ব্যবসা করছেন, বিভিন্ন ইমিটেশন জুয়েলারির ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো দেবে। আর যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিবর্গ আছেন, তারা কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন। বিশেষত যারা, আমি তো কয়েকজন মানুষকে চিনি যারা বিখ্যাত, তো 3টে ঘর পিছু একজন মানুষই আছেন যারা হয়তো গান বাজনা করেন, সেটা তিনি হয়তো প্রফেশনালি করেন না, কিন্তু অত্যন্ত ভালোবাসেন, সেটাই তার জীবন। এরকম সমস্ত মানুষ যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত, তাদের শব্দ, আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, শরীরে গণ্ডগোল হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের কনসাল্ট করবেন। এবং যতটা সম্ভব, মানে যতটা চেষ্টা করবেন যে কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু থেকে নিজেকে বাদ রাখা। মুখের ওপর নিয়ন্ত্রণ রাখবেন। চোখের যদি পাওয়ার বৃদ্ধি হতে থাকে, কোনো রকমের হিয়ারিং প্রবলেম হয়, যাদের হার্ড অফ হিয়ারিং আছে তারা কিন্তু সাবধান থাকবেন। চুল পেকে যাওয়ার কিন্তু একটু সমস্যা এই সময় দেখা দিতে পারে, বা স্টিকি হতে পারে। মাথার স্কালে কিন্তু বিভিন্ন রকম
স্কিনের প্রবলেম আসতে পারে, পা পোর্শনেও আসতে পারে, সুগারের সমস্যা স্লাইট ফ্লাকচুয়েশন করতে পারে। মেনলি অ্যাবডোমিনাল পার্টটা কিন্তু সাবধানে রাখবেন, তাহলে অসুবিধা নেই। আর গাড়ি কেনার মানে গাড়ি ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রি আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু খুব ফ্লারিশ করবে এ সময়। সাবধানে থাকবেন অ্যাজ এ হোল। পরের প্রোগ্রাম দ্রুতই আপলোড করব। নমস্কার।